নম্বরে যে প্রশ্নগুলো হুবহু কমন আসে, তাই তো? এই কোশ্চেনগুলো কি একদম হুবহু কমন আসে। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বাক্য কাকে বলে। এই বাক্য কাকে বলে সবগুলাতেই আসবে। সো বাক্য কাকে বলে এটা ছোটস্থ করে নিতে হবে। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লেখো। হয় এটা আসবে, না হলে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই যে গঠন অনুসারে। আরেকটা বাক্য কাকে বলে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তাহলে তিনটা কোশ্চেন, যেই তিনটা কোশ্চেন তোমার পরীক্ষাতে একদম হুবহু কমন আসবে, যে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবেই। একটা হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, আর গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। এখন ক নাম্বারটা আমরা কেন পড়বো, মানে এই তিনটা কেন পড়বো? এই তিনটা পড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন বাক্যান্তর করব তখন এই যে গঠন অনুসারে বাক্য কত প্রকার এটা না জানলে কি আমরা বাক্যান্তর করতে পারবো না সেভাবে। আবার অর্থ অনুসারে বাক্য কত প্রকার এটা না জানলেও আমরা সঠিক নিয়মে বাক্যান্তর করতে পারবো না। এই জন্য আমাদের এইগুলো একটু জানতে হবে। তো প্রথমে আসো একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, সেটা হচ্ছে গিয়ে তোমরা জানো যে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক। আচ্ছা, বাক্য কাকে বলে সেটা আগে একটু দেখি। যে বাক্য হচ্ছে গিয়ে, যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বলো, তার যে বাংলা ব্যাকরণ গ্রন্থটা আছে সেইটাতে যে তিনি সংজ্ঞা দিছে সেটা কি, একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে। আহামরি বড় না, ঠিক আছে? তারপর দেখো মুনির চৌধুরী আর মুফাজ্জল হায়দার চৌধুরীর মতে যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা, কথা কি ডাবল হচ্ছে নাকি? আপাতত তোমরা একটু মিউট রাখো, যখন কোশ্চেন করবো আনমিউট করে উত্তর দেবে। তাহলে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। ঠিক আছে? এখন তুমি যদি জাস্ট খালি বাক্যর একটা সংজ্ঞা দিতে চাও তাহলে এইটার থেকে দিবা যে অর্থবোধক একাধিক পদের পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। ঠিক আছে? এছাড়াও তোমাদের বইয়ে বিভিন্ন ভাবে সংজ্ঞা দেয়া আছে, অনলাইনেও বিভিন্ন ধরনের সংজ্ঞা পাবা, যার যেটা খুশি। এখন কেউ যদি বিপদে পড়ে এই কোশ্চেনটা দিতে যাও, অবশ্যই মুনির চৌধুরী অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা সংজ্ঞা দিয়ে দিবা। ঠিক আছে? এতে করে তোমার প্রতি একটা ইমপ্রেশন ভালো হবে, তোমার এই জায়গায় মার্কটা কাটবে না। এখন দেখো সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য যেটাই বলো, গুণ বলো আর বৈশিষ্ট্য বলো, আমরা জানি কয়টা থাকে, তিনটা, তাই তো? প্রথমত হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি না আসক্তি, আর হচ্ছে যোগ্যতা, এই তিনটা। এখন আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে গিয়ে একটা কথা অর্ধেক শোনার পরে বাকি অর্ধেক শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষা। ঠিক আছে? আর আসক্তি কি? ওই যে বলছিলাম যে আসক্তি, আসক্তি শব্দটা তো তোমরা জানো, আসক্তি শব্দটা জানো না? আসক্তি কিসে হয়? মাদকে আসক্তি হয়, তাই তো? মাদকে আসক্তি হয় বা ফেসবুকে আসক্তি হয়। সো একজন মাদক আসক্ত লোক কিভাবে কথা বলবে? এমন ভাবে কথা বলবে যে তার কথা কিছুই বোঝা যাবে না, উল্টাপাল্টা করে কথা বলবে। সো উল্টাপাল্টা কথা, অর্থাৎ পদের যদি সুবিন্যস্ত কি, তাদের অবস্থান যদি সঠিক জায়গায় না হয়, মানে যেই পদের যেই জায়গায় বসার কথা সেই জায়গায় না বসে, তাহলে কি, সেটা হচ্ছে গিয়ে আসক্তির অভাব। আর যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে তুমি এমন একটা কথা বললা যেটার কোনো অর্থই নাই, এমন একটা কথা বললা যেটার কোনো কি অর্থই নাই, যেটা কোনো ভ্যালুই ক্রিয়েট করে না। যেমন আমি বললাম যে বড়শি দিয়ে নারিকেল পাড়া যায়। তো বড়শি দিয়ে কি কখনো নারিকেল পাড়া যাবে? অবশ্যই বড়শি দিয়ে নারিকেল পাড়া যাবে না। বড়শি দিয়ে কি মাছ ধরা যাবে। আমি যদি বলি বড়শি দিয়ে নারকেল পাড়া যায়, তার মানে এই বাক্যটা তার যোগ্যতায় হারাই ফেলছে, কারণ এটার কোনো অর্থই নাই। তো সেটা হচ্ছে যোগ্যতা। তাহলে আমরা ওই সংজ্ঞাগুলোতে একটু দেখি যে আকাঙ্ক্ষা কি। গুরুত্বপূর্ণ টপ 5 যে প্রবন্ধ দেখো দেয়া আছে এই যে প্রবন্ধগুলো কিন্তু আকাঙ্ক্ষায় আবার কি এখানে দেয়া আছে, যে খুব আকাঙ্ক্ষা শব্দের সুন্দরভাবে আবিধানিক এই অর্থ হচ্ছে পিডিএফ এর ইচ্ছা বা মধ্যে বাসনা। একদম বাক্যের 20 অর্থ থেকে 25টা সম্পূর্ণরূপে করে পয়েন্ট স্পষ্টভাবে দিয়ে বোঝার জন্য এক সুন্দরভাবে পদের পর সাজানো। অন্য পদ শোনার ঠিক যে আছে? ইচ্ছা তাই তো এই আকাঙ্ক্ষা। পিডিএফ গুলো পেতে গেলে অর্থাৎ অবশ্যই বলা যায় ডেসক্রিপশন আর কমেন্ট শ্রোতার বক্সে যে নাম্বার ইচ্ছা দেওয়া আছে বা সেখানে বাসনার নক করো, নিবৃত্তি অথবা ঘটলেই পড়াশোনা সার্থক করো। বাক্য গঠিত হয়। সকলের যেমন জন্য শুভকামনা। যদি বলো যে আমরা আল্লাহ হাফেজ। গতকাল বইমেলায়, এই বাক্যটুকু পড়ার পরে যে আমরা গতকাল বইমেলায়, এতটুকু বলার পরে তোমার কি আরো কিছু শোনার ইচ্ছা হইতেছে যে কি গতকাল বইমেলায় কি আসলে কি হয়েছে? এই যে যে বাকিটুকু শোনার যে তোমার ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তির কথা কি বললাম, যে উল্টাপাল্টা কথাবার্তা বলবে। দেখো আসক্তি শব্দের অর্থ কি?
নৈকট্য, মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমন ভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে। যেমন, যাব আমি ভাত কলেজে খেয়ে, এই কথাটা কি যেই পদটার যে জায়গায় বসার কথা সেই পদটা সেই জায়গায় বসছে? বসে না। সঠিক জায়গায় বসে নাই। তার মানে তুমি এই যে মানে নেশাগ্রস্তের মতো কথা বলছো, যাবো আমি ভাত খেয়ে, ভাত কলেজে খেয়ে। তো এইটা হচ্ছে আসক্তি। আর যোগ্যতা, ওই যে বললাম যে বাক্যের পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। অর্থাৎ বর্ষাকালে জলপথে নৌকা চলে, বর্ষাকালে জলপথে নৌকা চলে, কথাটা ঠিক আছে যে জলপথেই নৌকা চলে, কিন্তু এটা যদি যোগ্যতা হারাইতো তাহলে কি হইতো? যে বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে। আকাশ পথে কি কখনো নৌকা চলা সম্ভব? সম্ভব না। ওই যে তাহলে বড়শি দিয়ে নারিকেল পাড়ার মতো কথাটা হচ্ছে। সো এই যে যে একদম উদ্ভট কথাবার্তা যেটার কোনো অর্থই নাই, সেইটা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে? এই হচ্ছে বাক্যের তিনটা গুণ। এই তিনটা গুণ ছাড়া একটা বাক্য সার্থক হয় না। ঠিক আছে? এরপরে আসো অর্থ অনুসারে, সরি, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা। ওই এই জায়গায় বাক্য কাকে বলে এইটার সংজ্ঞাটা ওই যে প্রথমটায় যেটা দেওয়া ছিল সেম, একই সংজ্ঞা, একটা পড়লেই হবে, খালি মুখস্থ থাকাটা হচ্ছে তাই। গঠন অনুসারে আমরা জানি বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি? সরল, মিশ্র বা জটিল বাক্য যেটাকে বলে, আর হচ্ছে যৌগিক বাক্য। আমরা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে পড়ছি, তাই না? ইংরেজিতে যেটা কমপ্লেক্স, বাংলায় সেটা জটিল। আর কম্পাউন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে যৌগিক। ঠিক আছে? তো সরল বাক্য আমরা জানি কি যে একটা কি থাকবে, সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট আর একটা কি ফাইনাইট ভার্ব থাকে, তাই না? আর বাংলায় তাহলে কি থাকবে? একটা সাবজেক্ট বা হচ্ছে গিয়ে কি, সাবজেক্টের বাংলা কি? হুম, কর্তা। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। আর অবজেক্টের বাংলা? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। ঠিক আছে? এই অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আর ভার্বের, কার কার জন্য কথাটা বলেছি সে কলটা কেটে দিয়ে আবার ভিতরে ইয়ে করলেন। হুম, আখি বা দুর্জয় হচ্ছে গিয়ে হচ্ছে, কারণ তোমাদের দুজনের কথা সমান রকম হচ্ছে না। আচ্ছা, কর্তা এখন ঠিক আছে। আচ্ছা, মিউট রাখো, কোশ্চেন গুলো আনসার দিও। যে সরল বাক্য, কেন কি হয়েছে তোমার? বাংলাদেশে খেলা দেখলা নাকি? ওয়াইফাই? সবাই কি ফ্রি ফায়ার খেলতেছে নাকি? ও বলে না যে লাইনটা অফ করে অন করেন? মানে ইয়া দেন, থুতু দেন, থুতু দিয়ে তারপরে দেন, কত প্রক্রিয়া তাও ঠিক হয় না। আচ্ছা দেখো, সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স সেম, যে বাক্যে একটা কি থাকবে? কর্তা প্লাস কি থাকবে? ক্রিয়াপদ থাকবে, তাই তো? না, কর্ম কেন? কর্ম তো অবজেক্ট। ক্রিয়াপদ থাকবে মানে কর্তা আর ক্রিয়া। আর ক্রিয়াটা কি ক্রিয়া হবে? সমাপিকা ক্রিয়া। ঠিক আছে? সমাপিকা ক্রিয়া হবে। সো আমরা দেখি সরল বাক্য একটু পরে দেখি কি আছে। সরল বাক্য যে বাক্যের একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে, মানে যে সাবজেক্ট আর প্রেডিকেট যেটা বলে আর কি, উদ্দেশ্য আর বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়, এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য, প্রত্যহ বিদ্যালয়ে যায় হচ্ছে বিধেয়। সরল বাক্য উদ্দেশ্য বিধেয় প্রয়োজন বোধে সম্প্রসারিত হয়। তোমরা ক্লাস 10-এ পড়ছিলা না? বিধেয়ের সম্প্রসারক, উদ্দেশ্যের সম্প্রসারক। ঠিক আছে? সো প্রয়োজন অনুযায়ী উদ্দেশ্য এবং বিধেয় কি হয়? সম্প্রসারিত হতে পারে, মানে বাক্য বড় হইতে পারে। সো এটা হচ্ছে সরল বাক্য। বা তুমি সরল বাক্যের সঙ্গে এটাও দিতে পারো যে একটা কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে। এবার সব মিশ্র বাক্য, যে মিশ্র বাক্য কি বলছে? কোনো কোনো বাক্যে উদ্দেশ্য বিধেয়, অর্থাৎ কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া, এই যে এখানে উল্লেখ করে দিচ্ছে, দেখছো?
যে কর্তা ও সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকতে পারে। খণ্ড বাক্য কি? তোমাদেরকে ইংরেজিতে ক্লজ একদিন দেখাই দিছিলাম না, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সো এইগুলা হচ্ছে খণ্ড বাক্য। বাংলায় এটাকে বলে হচ্ছে গিয়ে খণ্ড বাক্য। সাবঅর্ডিনেট ক্লজকে বলে হচ্ছে গিয়ে অপ্রধান খণ্ড বাক্য, আর প্রিন্সিপাল বা মেইন ক্লজকে বলে হচ্ছে প্রধান খণ্ড বাক্য। সো মিশ্র বা জটিল বাক্যে কি থাকবে? একটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া ছাড়াও এক বা একাধিক কি অপ্রধান খণ্ড বাক্য থাকতে পারে। এই অপ্রধান খণ্ডাংশ মূল বাক্যেরই অংশ। এ ধরনের বাক্যকে মিশ্র বাক্য বলে। যেমন, সে যদি আসে তবে আমি যাব, বা তবে আমি খাবো। বাক্যটিতে সে যদি আসে, এটা কি? অপ্রধান খণ্ডবাক্য। তবে আমি খাবো, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এখন আমাকে বলো যে এই যে সে যদি আসে আমি খাবো, এটাতে কেন এই সে যদি আসে এটা অপ্রধান খণ্ডবাক্য, আর হচ্ছে গিয়ে তবে আমি খাবো প্রধান খণ্ডবাক্য, এটা কেন? হ্যাঁ, এই যে এই বাক্যটার মধ্যে আকাঙ্ক্ষা নামক যে গুণটা, সেটা কি পরিপূর্ণতা পায় নাই? এক। এবং দ্বিতীয়ত, এটা একটা পরিপূর্ণ বাক্য হয় নাই কারণ এটাতে একটা সমাপিকা ক্রিয়া নাই। এই আসে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? কিন্তু এই যে আমি খাবো বা তবে আমি খাবো, এটা একটা অর্থ প্রকাশ করে যে হ্যাঁ সে খাবে। আর এই খাবোটা কি? খাবোটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। এটা একটা সমাপিকা ক্রিয়া। সূর্য মিউট করো, বেঁচে থাকে না। তাহলে এই খাবোটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, এই জন্য এই বাক্যটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, ঠিক আছে? আর এটাই হচ্ছে প্রধান খণ্ড বাক্য, ঠিক আছে? এই বাক্যটাই যখন ইংরেজি হয়ে যায় তখন কি হয় বলতো? আখি, তুমি বের হয়ে আরেকবার ঢোকো তো ভাইয়া। আখি কি ক্লাস টাইমে আবার অন্য কোনো সফটওয়্যারে ঢোকো নাকি, অ্যাপসে ঢোকো? ও কি ক্লাসের সময় মেবি মেসেঞ্জারে বা ইয়েতে কোনো না কোনো অ্যাপসে ঢোকে, এই জন্যই ভেজালটা হয়। আচ্ছা, এই যে বাক্যটা, হুম, এখানে কি বলছে যে এই যে বললাম না যে খাবোটা একটা কি সমাপিকা ক্রিয়া, এই জন্য এই বাক্যটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য, তার মানে কি প্রিন্সিপাল ক্লজ, তাই না? এই এই যে পুরা বাক্যটা যে সে যদি আসে আমি খাবো, দাঁড়াও, সে যদি আসে আমি খাবো, এটাকে ইংরেজি করো তো কি হয়? যে সে যদি আসে আমি খাবো, হ্যাঁ, অবশ্যই ইফ দিয়ে শুরু হবে। ইফ কি কাম হয় না কামস হয়? এর পরে যে এস বা ইএস যুক্ত হয় এটা ভুলে গেলা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে কি? আই আই উইল ইট। দেখো, এটা যদি একটা বাক্য হয়, এইটার এই যে ইফ হি কামস, এইখানে এই যে একটা ইফ আছে না এই বাক্যটার সাথে, যখনই কোনো একটা বাক্যর সাথে এইরকম এক্সট্রা একটা কি অব্যয় যুক্ত থাকে, তখনই এই বাক্যটা হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। বলছিলাম না, যেই বাক্যের সাথে এরকম ইফ, দ্যাট, অ্যান্ড এইগুলা যুক্ত থাকবে, সেইটাই হবে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটার মধ্যে কোনো কিছুই থাকবে না, যেমন এই যে আই উইল ইট, দেখো টেন্স অনুযায়ী এটা একটা পরিপূর্ণ একটা বাক্য, আই উইল ইট, আমি খাবো, তাই না? এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইটারই বাংলা হচ্ছে ওই যে তবে আমি খাবো। এখানে আবার তবে দেখা ভাববা যে কিনে এইটার সাথে তবে তো এই বাক্যের সাথে লাগানো আছে, তবে লাগানো আছে, তার মানে ইংরেজির ক্ষেত্রে যে নিয়ম শিখছি এখানেও কি সেটা অ্যাপ্লাই হবে না। এই বাক্যটাকে ইংরেজি করো, তখন এইটার ইংরেজি হবে হচ্ছে গিয়ে আই উইল ইট। এখানে কোনো কিছুই আর থাকতেছে না, বুঝতে পারছো? এইবার আসো যে যৌগিক বাক্যটা কি। যৌগিক বাক্য হচ্ছে দুই বা তার বেশি সরল বা জটিল বাক্য। কি বলছে? দুই বা তার বেশি সরল বা জটিল বাক্য কি সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তার মানে যৌগিক বাক্যের মধ্যে যেমন সরল বাক্য থাকবে তেমনি জটিল বাক্য থাকবে, ঠিক আছে? যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো, এই দেখো কি কি দ্বারা যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও,
কিন্তু অথবা কিংবা বরং তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযুক্ত থাকে। তার মানে এই যে ও এবং কিন্তু এই সকল অব্যয় দেখলেই আমরা বুঝে যাবো এটা কি, এটা একটা যৌগিক বাক্য। ঠিক আছে। আর আর জটিল জটিল বাক্যে থাকবে কি, যে সে যিনি তিনি যখন তখন এইগুলা। এটা হচ্ছে জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য। এবার আসো যে লাস্ট কোশ্চেন, যেটা যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। অর্থ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ পাঁচ ভাগে ভাগ করা যায়, আবার মতান্তরে 7 ভাগেও ভাগ করা যায়। ঠিক আছে। আমরা আগে দেখি 5 ভাগে কি কি করা যায়। 5 ভাগে যেমন এই যে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, যেটা কি কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ঠিক আছে। তারপর ইন্টারোগেটিভ, এটা কি ইম্পারেটিভ। ইচ্ছা সূচক ও ইম্পারেটিভের মধ্যেই পড়ে, আর বিশ্বসূচক অবজেক্টিভ। ঠিক আছে। এছাড়া কোথায় বিশ্বসূচক? হ্যাঁ এক্সক্লামেটরি, হ্যাঁ এক্সক্লামেটরি সেন্টেন্স। আর 7টা যদি থাকে তাহলে দেখো এই যে নির্দেশ সূচক বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর প্রশ্নবোধক বাক্য, তারপর ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য, আজ্ঞা সূচক বাক্য। এই যে এই এইগুলা হচ্ছে কি তোমার এইচএসসি তে আসে। প্রথম 5টা যে আছে ওইটা হচ্ছে বেসিক। বুঝে নাই? আজ্ঞা সূচক এই যে একটু পরেই যে সেটা যাবো ওইখানে পাবা। আগে এখানে যে 7টা আছে এটা দেখো। আজ্ঞা সূচক, তারপরে হচ্ছে গিয়ে কার্যকরণাত্মক বাক্য, সংশয় সূচক বা সন্দেহাত্মক বাক্য, আর হচ্ছে আবেগ সূচক বাক্য। ঠিক আছে। বিবৃতি তো জানোই কি, এটা অস্তি নেস্তি, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ। তারপরে প্রশ্নবোধক, এটাও জানো। এই যে অনুজ্ঞাবাচক যে বাক্য, এটাও তো জানো, এই যে ইচ্ছা, যেটা আদেশ নিষেধ ইম্পারেটিভ সেন্টেন্স। ইচ্ছা, প্রার্থনা, আবেগ, সংশয় সূচক, কার্যকরণাত্মক বাক্য। এখানে দেখো এই যে অনুজ্ঞাবাচক বাক্য কোনটা? যে বাক্য দ্বারা বর্তমান ভবিষ্যতের কোনো আদেশ নিষেধ উপদেশ ইত্যাদি বোঝানো হয় তাকে কি অনুজ্ঞা সূচক বাক্য বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেগুলো আছে, বোঝো নাই? আর ইচ্ছা বা প্রার্থনাটা কি? কি যে বাক্যে ইচ্ছা প্রার্থনা সূচক অর্থ প্রকাশ পায়। যেমন তুমি সাধনায় সফল হও, এই যে তুমি একটা তোমার মনে থেকে ইচ্ছা করতেছো ওর সম্পর্কে, যে না ও হচ্ছে গিয়ে সাধনায় সফল হোক, এটাই হচ্ছে ইচ্ছা পোষণ করা বা প্রার্থনা সূচক। ইচ্ছাটাই কিন্তু প্রার্থনা সূচক। ঠিক আছে। এখন আসো এখানে কি আছে, সংশয়। এটা তো তোমাদের হচ্ছে মুখস্থের বিষয়, তো এটা মুখস্থ করে নিলেই হয়ে যাবে।